হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। আজকে একটি নতুন এপিসোড স্টক মার্কেট পাঠশালার আজকের দ্বিতীয় পর্ব এই ভিডিওটি। আগের এপিসোডে প্রথম পর্বে আমি আপনাদের বলেছিলাম স্টক মার্কেট আসলে কি, স্টক মার্কেটের সাথে আপনারা যুক্ত হবেন কেন, এবং যুক্ত হলে আপনাদের কি লাভ আছে। এর পাশাপাশি আরও বলেছিলাম যে প্যানিক স্টকের চক্রের হাত থেকে দূরে থাকতে। এই বিষয়গুলোই প্রথম এপিসোডে আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব স্টক মার্কেটকে কেন বদনাম করা হয়েছে এবং কারা করেছে। এর পাশাপাশি মার্কেট থেকে আপনি কিভাবে ভালো স্টক বেছে নিতে পারবেন এবং স্টক মার্কেট কিভাবে চলে এবং কিসের উপর নির্ভর করে। আসা যাক আলোচনা। স্টক মার্কেটে অনেকেই অনেক রকম অর্থ লাভ করছে, এই গল্প শুনে অনেকে স্টক মার্কেটে ঢুকে পড়ে, অথচ স্টক মার্কেট সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা তাদের নেই। এসেই তারা সস্তায় কিছু প্যানিক স্টক বাই করে পোর্টফোলিও ভর্তি করে বসে থাকে। কয়েক বছর পর দেখা যায় সেই স্টকগুলোর তো দাম বাড়েইনি, অথচ যে দামে কিনেছিল তার থেকে অনেক কমে গেছে। তখন তারা লস বুক করে মার্কেট ছেড়ে বেরিয়ে যায় এবং তারাই এই বদনাম রটিয়েছে যে স্টক মার্কেট জুয়া সাট্টা পটকা। এবার আসা যাক স্টক মার্কেটটাকে আপনি কিভাবে ভালো স্টক বেছে নেবেন। স্টক মার্কেটে প্রচুর স্টক রয়েছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম প্রায় 6,000-এর মতন ভালো কোম্পানি স্টক আমাদের NSE-তে লিস্টেড রয়েছে। তার থাকতে আপনাকে আপনার পছন্দের স্টক বেছে নিয়ে তার মধ্যে ইনভেস্ট করতে হবে। এর পাশাপাশি আমি সাজেশনও করেছিলাম যে নিফটি 50 যে ইন্ডেক্সটা রয়েছে এর মধ্যে 50টা স্টক রয়েছে। এই 50টা স্টকের বাস্কেট নিয়েই নিফটি 50 গঠিত। এই 50টা স্টক হচ্ছে আমাদের দেশের ভারতবর্ষের বেস্ট কোম্পানি, তবেই এই নিফটি 50-র মধ্যে তারা স্থান অধিকার করতে পেরেছে। এর থাকতে আপনি আপনার পছন্দের 5টা বা 10টা স্টক বেছে নিয়ে তার মধ্যে ইনভেস্ট করতে পারেন। শুধু বেছে নিলেই তো হবে না, বাঁচবেন কিভাবে। বাঁচার সময় আপনাকে কিছু স্টাডি করতে হবে। কি স্টাডি করবেন? ধরুন আপনি একটা স্টক বাঁচলেন, সেই স্টকের যে কোম্পানিটা কি করে, কিসের ব্যবসা করে সেটা দেখতে হবে। তাদের যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস থাকে, তারা যদি কোনো মাল তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, তাহলে সেই প্রোডাক্টটা মার্কেটে কীরকম চাহিদা আছে সেটা দেখতে হবে। এবং সেই প্রোডাক্ট বিক্রি করে কোম্পানির লাভ হচ্ছে কিনা, ওভারঅল কোম্পানি প্রফিটেবল না লস মেকার কোম্পানি, সেটা দেখতে হবে।
কোম্পানির ডেট আছে কিনা, মানে বাকি রয়েছে কিনা, কোম্পানি কি কোনো ব্যাংক থেকে বা ফাইন্যান্স থেকে লোন নিয়ে বসে আছে কিনা, কোম্পানিটা ঠিকঠাক চলছে কিনা, সেইটা দেখতে হবে। সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোম্পানি ঠিক আছে। মানে ভারতবর্ষে যে ভালো ভালো কোম্পানি রয়েছে তারা প্রতি 3 মাস অন্তর তারা একটা রেজাল্ট পেশ করে। রেজাল্টটা হচ্ছে তাদের পারফরমেন্স, যে তারা 3 মাস ব্যবসা করে তাদের কি লাভ হয়েছে, কি লস হয়েছে, তারা কি কোনো নতুন প্রজেক্ট লঞ্চ করেছে কিনা, সেটা সেই রেজাল্টের মধ্যে তুলে ধরে পাবলিকদের কাছে। প্রতি 3 মাস অন্তর প্রতিটা ভালো কোম্পানি তাদের রেজাল্ট আউট করে, এবং তো বার্ষিক ফলাফল তো রয়েছে। বেশ কিছু কোম্পানি আছে তারা তাদের প্রফিটের উপর তাদের শেয়ার হোল্ডারের ডিভিডেন্ডও দেয়। আপনি ধরুন এক রিলায়েন্সের 100টা শেয়ার কিনে হোল্ড করছেন, সেই রিলায়েন্সের দাম মার্কেটে বাড়লো কি কমলো সে তো পরের কথা। যদি বাড়লো তো আপনি সেখানে প্রফিট তো পাচ্ছেন। তারপর রিলায়েন্স সারা বছর ব্যবসা করে তারা যে প্রফিট করছে, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, এইটাকেই ডিভিডেন্ড বলা হয়। এই জিনিসগুলো লক্ষ্য করে আপনারা একটা ভালো স্টক বেছে নিতে পারবেন। অনেক কোম্পানি থাকে ফলস কোম্পানি, বিশেষ করে যেগুলো প্যানিক স্টকের কোম্পানি, তারা একটা নামে কোম্পানি দাঁড় করিয়ে রাখে, ব্যবসার নামে কিচ্ছু করে না, শুধু কাগজপত্রই থাকে। এরা এইভাবে কোম্পানি দাঁড় করিয়ে দিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোনও নেয় এবং কোম্পানির শেয়ার বিক্রি করে পাবলিকের থেকেও বেশ কিছু টাকা তুলে নেয় এবং পরবর্তীকালে পালিয়ে যায়। তখনই পাবলিকের লস হয়। কিন্তু একটা ভালো কোম্পানি সে প্রতি 3 মাস অন্তর তার যে পারফরমেন্স সেটা পাবলিকের সামনে একটা রেজাল্টের মাধ্যম দিয়ে তুলে ধরে, যে আগের 3 মাসে আমরা এই ব্যবসা করেছিলাম, তাতে আমাদের এই লাভ হয়েছিল, এই 3 মাসে আমাদের ব্যবসা আরও ভালো চলেছে, আমাদের সেল বেড়েছে, আমাদের প্রফিট মার্জিন বেড়েছে। এর পাশাপাশি আমরা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে চলেছি, আশা করছি পরের বছর আমাদের আরও প্রফিট মার্জিন বাড়বে। সেই সমস্ত তথ্য তারা রেজাল্টের মধ্যে দিয়ে পাবলিকের কাছে তুলে ধরে। এইসব কিছু দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো স্টক আর কোন স্টক থেকে দূরে থাকবেন, সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আসা যাক স্টক মার্কেট কিসের উপর ভিত্তি করে চলে। স্টক মার্কেট মূলত ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুটো জিনিসের উপর বেস্ট করে চলে। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই জিনিসটা হচ্ছে, ধরুন বাজারে যদি খদ্দের না আসে, মানে কেনার লোক যদি না থাকে, তাহলে বাজার চলবে কীভাবে? ঠিক সেই রকমই মার্কেটে যদি আপনি কোনো স্টক কিনতে যান, তাহলে একজন বিক্রেতা থাকতে হবে, এবং আপনি যদি মার্কেটে কোনো স্টক আপনার কাছে রয়েছে সেটা যদি বিক্রি করতে যান, তাহলে একজন ক্রেতা থাকতে হবে, সে কিনবে তবে আপনি বিক্রি করতে পারবেন, বা সে বিক্রি করলে আপনি কিনতে পারবেন। শুধু আপনি বিক্রি করবেন বললেই বিক্রি হয়ে যাবে না, বা শুধু আপনি কিনবেন ভাবলে কিনতে পারবেন না। একজন বিক্রি করার লোক চাই, এবং আপনি যখন বিক্রি করতে যাবেন একজন কেনার লোক চাই।
এইভাবেই মার্কেট চলে, ডিমান্ড এবং সাপ্লাই, এবং স্টকের দামও সেই হিসাবেই বাড়ে। ধরুন আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে অনেক সময় দেখি হট করে বাজারে আলু পেঁয়াজের দাম 15 টাকার আলু 40 টাকায় উঠে যায়, 20 টাকার পেঁয়াজ 100 টাকায় পৌঁছে যায়। তার কারণ হচ্ছে সাপ্লাই থাকে না, অথচ ডিমান্ড, আমাদের তো চাহিদা থাকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। ঠিক সেই রকমই স্টক মার্কেটও এরকম। কোনো একটা ভালো খবর এসছে, এই কোম্পানিটা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে চলেছে, বা কোম্পানিটা ভালো প্রফিট হয়েছে, কোম্পানিটা গত মাসে মোটা অঙ্কের টাকা ডিভিডেন্ড দিতে পারে, এরকম আশঙ্কা খবর কিছু বাজারে ছড়িয়ে যায় আগে থাকতে। তখনই এই স্টকটা সবাই কেনার জন্য হুড়মুড়িয়ে পড়ে। কিন্তু যাদের কাছে রয়েছে তারাও এই খবরটা পেয়ে যায়, তারা বিক্রি করতে চায় না, অথচ সবাই কেনার জন্য আগ্রহী হয়ে থাকে। তখনই স্টকটার দাম হুড় করে বেড়ে যায়। হয়তো খবরটা আসার আগে স্টকটার দাম ছিল 500 টাকা, খবরটা আসার পর এই স্টকটার দাম বেড়ে চলে যেতে পারে 800 থেকে 1000 টাকা। কারণ চাহিদা রয়েছে বাজারে প্রচুর, সবাই কিনতে চাইছে, অথচ কেউ বিক্রি করতে চাইছে না। এইভাবেই স্টকের দাম বাড়ে। আবার কোনো কোম্পানি তাদের রেজাল্টে দেখাচ্ছে যে তাদের ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হয়েছে, লস হয়েছে, তার জন্য তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, তাদের কোনো প্রোডাক্ট মার্কেটে চলছে না। এই ধরনের যখন কোনো খবর আসে, তখন সেই কোম্পানির স্টকগুলো যারা বিক্রি করে বসে থাকে, যারা আগে থেকে এই স্টকগুলো কিনে রেখেছিল এই কোম্পানি, তারা তখন তাদের কাছে থাকা ওই কোম্পানির স্টকগুলো হুড় করে বিক্রি করতে চায়। এই খবরটা যেহেতু চারদিকে ছড়িয়ে যায়, তাই কেউ কিনতে চায় না, কারণ কোম্পানিটার কোনো ভবিষ্যৎ নেই, যে কোনো মুহূর্তে কোম্পানিটা লসে রান করলে ডুবে যেতে পারে। সেই ভয়ে ওই কোম্পানির শেয়ারগুলো কেউ কিনতে চায় না। তখন ওই শেয়ারটির দাম হুড় করে পড়তে থাকে। খবরটি আসার আগে যদি শেয়ারটির দাম 400 টাকা থাকে, খবরটি আসার পর কখনো 100 টাকায় চলে আসবে বুঝতেই পারবে না, 2-1 দিনের মধ্যে 100 টাকায় চলে আসবে। এইভাবে খবরের উপরেই নির্ভর করে অনেক সময় শেয়ার বাজারে উত্থান এবং পতন ঘটে। এইভাবেই বাজার চলে। এই জিনিসগুলো মূলত বাজারের 3টে জিনিসের উপর নির্ভর করে চলে। সেই 3টে জিনিস হলো ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। এই 3টে জিনিসের উপর বেস করেই শেয়ার বাজার চলে। ফান্ডামেন্টালটা হচ্ছে বর্তমান অবস্থা কি। যদি আমরা কোনো স্টক কিনতে যাই, তাহলে সেই কোম্পানির বর্তমান অবস্থা কি, কোম্পানিটা কি পজিশনে আছে, কোম্পানিটা কি ভালো ব্যবসা করছে কি না, তাদের ব্যবসায় লাভ হচ্ছে কি না, তারা মোট কত টাকা মূলধন ব্যবসায় ইনভেস্ট করেছে, এই সমস্ত নানান কিছু যে তথ্যগুলো আমরা খোঁজ খবর নেই, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল।
2 নম্বর পয়েন্টটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালটা হচ্ছে আমরা যখন ট্রেডিং করি তখন চার্ট অ্যানালিস করি, ক্যান্ডেলস্টিকের চার্ট হয়, সেই চার্ট অ্যানালিস করি। সেই চার্টে বিভিন্ন রকম ইন্ডিকেটর লাগাই, RSI, বলিজার ব্যান্ড, MACD, ATR, VWAP, EMA ইত্যাদি ইত্যাদি দিয়ে লাগিয়ে আমরা বোঝার চেষ্টা করি মার্কেটের মুভমেন্ট, মার্কেট এবার উপর দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। RSI যেরকম ইন্ডিকেট করে মার্কেটের ট্রেন্ড, মার্কেট যদি RSI যদি 60-এর উপরে থাকে তাহলে আমরা বুঝি মার্কেটে এখন বুলিশ ট্রেন্ড রয়েছে। আর যদি 40 থেকে 50-এর মধ্যে থাকে তখন বুঝি মার্কেট এখন একটা সাইড বেস বা রেঞ্জ বাউন্ড থাকবে, মানে বেশ কিছুদিন কাটিয়ে দেবে, কোনো মুভমেন্ট আসবে না। ধরুন একটা স্টকের দামের উপরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, যদি ধরুন একটা স্টক 800 টাকা দাম রয়েছে, ও 820 থাকতে 800 মধ্যেই 2-3 মাস কাটিয়ে দেবে। এই যে পিরিয়ডটা, এই যে টাইমটা, এটাকে টেকনিক্যাল ভাষায় আমরা বলি টাইম কারেকশন, মানে সময় নষ্ট করা, বা সাইড বেস মার্কেট, রেঞ্জ বাউন্ড, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এই জিনিসটাকে বোঝার জন্য যে আমরা থিওরি ব্যবহার করি তাকেই টেকনিক্যাল বলা হয়। আমরা চার্ট দেখে যে অ্যানালিস করি সেটাকেই টেকনিক্যাল বলা হয়। এবার আসছি সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল বলতে মার্কেটের যে সেন্টিমেন্টাল শব্দটা আমরা ব্যবহার করছি এর ভিন্ন অর্থ। আমরা ব্যক্তিগত জীবনের সেন্টিমেন্টাল মানে যেটা বুঝি লাজুক টাইপের। মার্কেট কাউকে দেখে লজ্জা পায় না, মার্কেট যেটা পায় হচ্ছে ভয় পায়, মানে ভীতু প্রকৃতি। মার্কেট ভীতু প্রকৃতির মানে হচ্ছে, উদাহরণ হিসেবে আপনাদের দিই, কোথায় ইরান আমেরিকার যুদ্ধ হচ্ছে, সেই কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পতন হচ্ছে। যদি একটা আমেরিকা থাকতে যদি বোম এসে যদি আমাদের মার্কেটে পড়ে তো সব জ্বলে পুরো ছাই হয়ে যাবে, এইভাবেই আমাদের মার্কেট চলছে। এই জিনিসটাকেই আমরা বলি সেন্টিমেন্টাল বা নিউজ। বেসিক্যালি হচ্ছে নিউজ। একটা খারাপ খবর মার্কেটে যদি আসে তাহলে মার্কেট 500 থেকে 1000 পয়েন্ট পতন হয়। আবার যদি একটা ভালো খবর আসে মার্কেটে, সেই ভালো খবরের উপর বেস করে মার্কেট 500 থেকে 1000 পয়েন্ট বৃদ্ধি পায়, মানে উপর দিকে আপ র্যালি দেখায়। খারাপ খবরের জন্য ডাউন র্যালি করে, ভালো খবরের জন্য আপ র্যালি করে। এই জিনিসটাকে মার্কেটের ভাষায় সেন্টিমেন্টাল বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউজ। মার্কেট নিউজের উপর ডিপেন্ড করে অনেক সময় চলে। যখন নিউজের উপর ডিপেন্ড করে চলে তখন মার্কেট কোনো টেকনিক্যাল ফান্ডামেন্টালকে পাত্তা দেয় না। ধরুন আপনি দেখছেন রিলায়েন্স কোম্পানিটা খুব ভালো, ওদের ত্রিমাসিক, বাৎসরিক সমস্ত রেজাল্টে ওদের ভালো পারফরমেন্স করেছে, তার খবর রয়েছে, ভালো ডিভিডেন্ড দিয়েছে, নতুন প্রজেক্ট লঞ্চ করছে, ব্যবসা আরও বাড়াচ্ছে, তাতে আরও ভালো অঙ্কের টাকা লাভের আশা করা যাচ্ছে।
সব দিক থেকে সব কিছুতে ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিক আছে। আপনি চার্ট ট্রেডিং করতে এসে দেখছেন চার্টেও RSI স্ট্রং রয়েছে, 65 উপরে রয়েছে, 60 উপরে থাকলে স্ট্রং থাকে, 65 উপরে রয়েছে। বাকি অন্যান্য ইন্ডিকেটার সব স্ট্রং রয়েছে, যা ইঙ্গিত করছে রিলায়েন্সের স্টকটা আগামী কয়েকদিনের মধ্যে 200 পয়েন্টের মতন আপার র্যালি দেখাতে পারে। মানে ধরুন এখন রয়েছে 1200 টাকা, 2-3 দিনের মধ্যে বা নেক্সট উইকের মধ্যেই 1400-1500 টাকা পৌঁছে যেতে পারে। আপনি সমস্ত রকম ইন্ডিকেটর এবং ফান্ডামেন্টাল থাকতে বুঝলেন। এই মুহূর্তে এই রকম সময় আপনি ওই স্টকটা বাই করে বসে আছেন, আর খবর এলো চীন আর তালিবানের নতুন করে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আপনি রিলায়েন্স স্টকটি 1200 টাকায় কিনেছিলেন, যুদ্ধের খবর আসার সাথে সাথে দেখবেন এটা 1100 টাকায় নেমে এসছে। অথচ আপনি স্টকটি নেওয়ার আগে ভালো করে রিসার্চ করেছেন, ফান্ডামেন্টাল চেক করেছেন, টেকনিক্যাল লেভেল দেখেছেন, সব কিছু করার সত্ত্বেও সেন্টিমেন্টাল কারণের জন্য স্টকটির মধ্যে পতন হয়ে গেল। জাস্ট একটা নিউজ, একটা খবর পুরো মার্কেটকে ফেলে দেয়, পুরো হিলিয়ে দেয়। ওই সময় কোনো টেকনিক্যাল, কোনো ফান্ডামেন্টাল, কোনো লেভেল কাজ করে না। একটা নিউজ মার্কেটকে পুরো নড়িয়ে দেয়, কারণ ওই নিউজটার কারণে ওভারঅল টোটাল মার্কেট পতন হয়। তাই তার থেকে কেউ বাদ যায় না, সে যত ভালোই স্টক হোক না কেন তাকেও পড়তে হয়। অ্যাকচুয়াল এই যে পরে, এর কারণ হচ্ছে প্যানিকের কারণে। প্যানিকটা হচ্ছে অন্যান্য স্টকগুলো যখন পড়ছে, রিলায়েন্সটা হয়তো সেই মুহূর্তে পড়ছেন না, সে তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অন্যান্য স্টকগুলো পড়ছে। আপনিও যেরকম রিলায়েন্স বাই করে রেখেছেন, এরকম বহু মানুষ ওই স্টকটা বাই করে রেখেছে। তাদের মধ্যে কিছু মানুষ ভাববে আজকে পড়ছে না তো কি হয়েছে, এই মুহূর্তে পড়ছে না তো একটু পরে পড়তে পারে, বাদ বাকি সব স্টক যখন পড়ছে এও পড়বে। তখনই তারা তাদের কাছে থাকা স্টকগুলো হুড়মুড়িয়ে মার্কেটে বিক্রি করতে চলে আসে। প্রচুর বিক্রেতা যদি হয়ে যায়, সেই অনুযায়ী যদি ক্রেতা না থাকে, সাপ্লাই বেশি দিনে নিয়ে, তখন অটোমেটিকলি দাম পড়বে, সেইভাবেই দাম পড়ে যায়। এই হচ্ছে বাজারের সিস্টেম। বাজার এই তিনটে সিস্টেমের উপরে চলে: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। এর পাশাপাশি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ক্রেতা এবং বিক্রেতা না থাকলে বাজার চলবে না। সবচেয়ে বেশি মার্কেটে বর্তমানে যেটা কাজ করে সেটা হচ্ছে সেন্টিমেন্টাল, মানে হচ্ছে নিউজ। একটা ভালো নিউজ এলে মার্কেটে বড় পজিটিভ র্যালি দেখা যায়, আবার একটা খারাপ নিউজ এলে মার্কেটে বিশাল বড় পতন দেখা যায়। তাই আপনারা হয়তো ভাববেন যে নিউজ এসে যদি সব কিছু তছনছ করে দেয়, তাহলে স্টক মার্কেটে বিশ্বাসযোগ্যতা কী রইল, আমি কেনই বা ঢুকবো। আমি হয়তো ইনভেস্ট করলাম, তারপরে একটা নিউজ এলো, আমার পোর্টফোলিওকে পুরো লাল করে দিল, তাহলে তো আমার বড় লস হয়ে যাবে। হ্যাঁ, হবে। আমি আমার আগের এপিসোডে এবং পরিষ্কারভাবে বলেছিলাম, যদি আমি ভালো স্টক
চয়ন করে যদি বেছে নিয়ে যদি কিনে হোল্ড করেন, তাহলে আপনাকে যদি লসও দেখায় তাহলে সেই লসটা হবে সাময়িক, পারমানেন্ট নয়। কারণ ধরুন আপনি 1200 টাকা দিয়ে রিলায়েন্সের স্টকটা কিনেছেন, আপনি ভেবেছিলেন খুব তাড়াতাড়ি যা মার্কেটের পরিস্থিতি রয়েছে, ফান্ডামেন্টাল খবর, টেকনিক্যাল সাপোর্ট সব যা দেখছি, 1 সপ্তাহ 3-10 মধ্যেই স্টকটির মধ্যে ভালো মুভমেন্ট আসবে এবং 1400-1500 টাকা লেভেলে চলে যাবে। তাই সেই ভেবেই আপনি 1200 টাকা দিয়ে স্টকটি কিনেছিলেন। এই মুহূর্তে একটা ব্যাড নিউজ হলো, চীন এবং তালিবানের মধ্যে যুদ্ধ লেগে গেছে। এই খবরটা আসার সাথে সাথে আমার 1200 টাকার স্টকটি 1100 টাকা নেমে এলো। যেদিনকে খবর পেল সেদিনকে 1100 টাকা নেমে এলো, তারপরের দিনকে আরও 50 টাকা পড়লো, তারপরের দিনকে আরও 3 টাকা পড়লো। এইভাবে হয়তো স্টকটা পড়তে 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 হয়তো 980 টাকা বা 1000 টাকা এসে দাঁড়িয়ে গেল আপনার পাঁচ স্টকে। রিলায়েন্সের প্রতিটা স্টকে শেয়ারে আপনার 200 টাকা করে লস দেখাচ্ছে। আপনি যদি ওই সময় ছেড়ে দেন তাহলে আপনার প্রতিটা রিলায়েন্সের শেয়ারে 200 টাকা করে লস হবে। কিন্তু আপনি যদি হোল্ড করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে সব থিতিয়ে গিয়ে রিলায়েন্স আবার উপর থেকে উঠতে আরম্ভ হয়ে গেছে এবং যে টার্গেটটা আমি রেখেছিলাম 1400-1500 টাকা, সেই টার্গেটে পৌঁছে গেছে। হয়তো ওই খবরটা আসার জন্য আপনি যে কেনার 10-15 দিনের মধ্যে ওই টার্গেটটা পেতেন, কিন্তু এই খবরটা এসে সব কিছু তছনছ করে দিল। তার কারণে ওই টার্গেটটায় পৌঁছাতে ওই স্টকটি হয়তো 6 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু আপনার লস হবে না। ওই সময় মাথা ঠান্ডা রেখে হোল্ড করা উচিত বা অ্যাভারেজ করা উচিত। যদি ভালো স্টক কিনে বসে থাকেন তাহলে অ্যাভারেজ করুন, যত কমবে তত অ্যাড করুন, তাহলে আমি সবসময় মার্কেটে প্রফিট করতে পারবো। আর যদি কোনো উল্টো পাল্টা স্টক কেনেন, প্রাইম স্টকের চক্করে ফেসে যান, তাহলে আমার লস গ্যারান্টি। আজকে এই পর্যন্ত। এরপরে এপিসোডে কীভাবে চার্ট দেখতে হয় এবং কী কী ইন্ডিকেটর ব্যবহার করতে হয় এবং কোন ইন্ডিকেটর কী ইঙ্গিত দেয় সেই সম্বন্ধে আলোচনা করব। আপনারা যদি প্রতিটা এপিসোড যদি ভালো করে দেখেন তাহলে কোনো পয়সা দিয়ে কোর্স কিনতে হবে না। আপনি এই ভিডিওগুলোর মধ্যে থেকে যে তথ্যগুলো পাবেন সবগুলো জুড়ে নিয়ে শুনতে শুনতে দেখতে দেখতে বুঝতে বুঝতে আপনি একদিন ভালো ট্রেডার হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। जो हंस रहे हैं मेरी नाकामियों पर, कल मेरी कामयाबी पर ताली बजाएंगे। आज जो कहते हैं मुझसे कुछ नहीं हो पाएगा, कल महफिलों में वही मेरे किस्से सुनाएंगे। जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर, हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर। चल तू भी लगा जोर जितना लगाना है जिंदगी, हम भी जश्न मनाएंगे एक दिन मंजिल पर पहुंच कर।
ऐसा ही जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर। हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर।